Asus এবং মাইক্রোসফটের কোলাবোরেশনে জন্ম হলো নতুন Xbox ROG Ally X, which you can see in my hand। যারা উইন্ডোজ গেমিং করতে চান বাট এত বড় গেমিং পিসি ক্যারি করতে চান না, একটু পোর্টেবিলিটি খুঁজতেছেন, আই থিঙ্ক দিস ইজ দ্য আনসার। এতে রান করছে উইন্ডোজ 11, আছে পাওয়ারফুল Ryzen AI Z2 Extreme APU, ঠান্ডা করতে আছে অ্যাক্টিভ কুলিং সলিউশন, গেমিং এর জন্য আছে ফুল Xbox কন্ট্রোলার সিস্টেম, এমনকি আপনারা এটাতে এক্সটার্নাল জিপিইউ, ডিসপ্লে, কিবোর্ড, মাউস এই সবকিছু লাগিয়ে এটাকে একটা ফুলি ফ্লেজড গেমিং সিস্টেমে কনভার্ট করে ফেলতে পারেন। কিন্তু এখানে সিস্টেমের জন্য ইউজ হয় 16 জিবি এবং জিপিইউ এবং এপিইউ যেটা এ এর কাজ করে তারা হচ্ছে 8 জিবি বরাদ্দ পায়। সো এইভাবে মিলে ঝিলে সবাই মিলে কাজ করতেছে, বিকজ এপিইউতে এই সিস্টেম র্যামটাকে এভাবে ইন্টিগ্রেট করে দেওয়া হয়। এটাতে আসলে অনেকগুলো বেনিফিট আছে, যে লেটেন্সি কমে যায়, পারফরমেন্সের বুস্ট হয়। এই হ্যান্ডহেল্ড এর পারফরমেন্সের একটা হালকা পাতলা ধারণা পাওয়ার জন্য এটাকে আমি সিনেমাতে টেস্ট করেছিলাম, এন্ড আই ফাউন্ড সাম রিয়েলি গুড রেজাল্টস। হ্যাঁ, অনেক বছর ধরে আসলে গেমিং এ আমার আশা হয় না, কারণ স্বল্প সময়ের জন্য গেমিং থেকে এক প্রকার রিটায়ারমেন্ট নিয়েছিলাম, বাট সেটা বছর গড়িয়ে অনেক দূর চলে আসছে। যেদিন হয়তো আমার স্বপ্নের গেমিং পিসি আমি বিল্ড করবো, সেদিন হয়তো বা গেমিং এ আমি ভালো মতো আরেকবার প্রবেশ করবো। বাট ইন দ্য মিন টাইম আই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি অফ ভেরি বিগ gaming libraries, but one thing I can test, and that is GTA 5, a legendary game for our devices। এই গেমটা একটা সময় আমরা সব ধরনের ডিভাইসকে বেঞ্চমার্ক করার জন্য ইউজ করতাম। রাইট নাও GTA 5 is a quite an easy title to handle, but for something like this I think এটা একটা রিজনেবল একটা টেস্ট হতে পারে। GTA 5 at high settings 60 fps was constant surprisingly। রে ট্রেসিং গেমপ্লে is not its thing, but it's better than my expectations। ইউটিউব জুড়ে বেশ অনেকগুলো ভিডিও দেখলাম যে এই ডিভাইসে বেশ কিছু আপডেটেড লেটেস্ট টাইটেলগুলো, গেমস টাইটেলগুলো কেমন চলছে, এবং আমি দেখতে পাচ্ছি সেখানে এভারেজে বেশিরভাগ গেমসই মিডিয়াম টু হাই গ্রাফিক সেটিংসে 40 থেকে এভারেজে 70 fps পর্যন্ত দিচ্ছে। আমি এটাতে শুধু GTA 5ই খেলি নাই, আরো কয়েকটা গেমস খেলছি, বাট আপনাদেরকে GTA 5টা দেখাইছি। কিন্তু আরো বেশ কয়েকটা যে গেমস খেললাম তাতে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আসলে সব ধরনের গেমসের জন্য না, স্বাভাবিক। এটার আসলে ফর্ম ফ্যাক্টরটাই একটু ডিফারেন্ট। লাইক আমি এটাতে ফিফা টাইপ বা ফুটবল টাইপ গেমস গুলো খেলে অনেক বেশি মজা পাইছি, বা ওইটাই আমি খেলতে পারতেছিলাম। বাট এই কন্ট্রোলার আমার জন্য GTA 5 ওয়াজ টু টাফ। বাট যারা এই ধরনের কন্ট্রোলারে খেলে অভ্যস্ত তাদের জন্য আবার এটা একদম রাইট এট হোম। সো কনক্লুশন হচ্ছে যে এটাতে আপনারা সব ধরনের গেমস খেলে মজা পাবেন না, আবার কিছু গেমস আছে যেটা এটাতে খেলেই বরং বেশি মজা পাবেন। ইনটেক গ্রিলটা এইদিকে হওয়ায় আমার ঘরে থাকা স্ট্যান্ড ফ্যানের সামনে আমি বসে এটাকে গেমস খেলে দেখতে পাচ্ছিলাম অলমোস্ট পাওয়ার আউটপুট দিচ্ছিল 45 ওয়াটস। তো এটা যে অ্যাক্টিভ কুলিং সিস্টেম, এটা বাই ইটসেলফ 35 ওয়াট পর্যন্ত পাওয়ারের আউটপুট দিতে পারে, এবং লং টাইম যখন একটা না খেলতে থাকবেন একটাই এনভায়রনমেন্টে, হয়তো বা সুইচ করেন নাই বা এনভায়রনমেন্ট ঠান্ডা হয়ে যায় না, এমন সিচুয়েশনে দেখবেন 27-28 ওয়াটে এসে স্টেবল হয়ে যায়, তখন আসলে থিওরিটিক্যালি 35 ওয়াটের চেয়ে আরেকটু কম পারফরমেন্স পাইতেছেন। বাট এটাকে যদি আপনারা আরো এক্সটার্নালি আরো কুলিং দিতে পারেন, এটা 45 ওয়াট পর্যন্ত যাবে, তখন দেখবেন যে গেমসটা হয়তোবা 60 হিট করতেছে না, একটু মিস করতেছে বা স্টার্টার বা ফ্রেম ড্রপ দেখা যেতেছে, সেখানে গিয়ে দেখবেন গেমসটা পুরোপুরি স্মুথ 60 একদম প্রপারলি দিতেছে। তো এটা হচ্ছে একটা বিষয়, এবং এটা ঘটেটার কারণ হচ্ছে এই সিপিইউর থার্মাল থ্রেশহোল্ড হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত। সো এই সিপিইউটা 90 ডিগ্রি যখনই হিট করবে তখনই সে তার পারফরমেন্সটাকে লিমিট করা শুরু করবে। সো আশেপাশের এনভায়রনমেন্ট যদি যথেষ্ট ঠান্ডা হয়, বা যেমনটা বললাম যে আমি স্ট্যান্ড ফ্যানের সামনে বসেছিলাম, সেটা কনস্ট্যান্টলি এটাকে একটা ঠান্ডা বাতাস প্রোভাইড করতেছিল, ফলে এটা ইজিলি 45 পর্যন্ত উঠতে পারতেছিল। তো এমত অবস্থায় আপনারা অবশ্যই একটা ভালো পারফরমেন্সের আউটপুট পাবেন, যদিও এটা প্র্যাকটিক্যাল না, বাট আপনাদেরকে জানাই রাখলাম যে আসলে এটার থার্মাল কুলিং বা থার্মাল পারফরমেন্সের অবস্থাটা কি। তো আপনাদের ডে টু ডে ইউসেজে এই জিনিসটা আপনারা দেখবেন যে যখন গরম থাকবে তখন কিছুটা সাফোকেশন এটা ফিল করতে পারে, বাট এখন যেমন ঠান্ডা শুরু হয়ে গেছে সব দিকে, দেখবেন যে এটা খুব অনায়াসে আপনাকে একটা ভালো পারফরমেন্সের আউটপুট দিচ্ছে। এই জিনিসটার ব্যাটারি ব্যাকআপ নর্মাল টুকিটাকি ওয়েব ব্রাউজ, ইউটিউব প্লেব্যাক বা গেম ডাউনলোড করার জন্য আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। মানে 5-6 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যায় একটানা। বাট আপনারা যদি এটা প্রেসার দেওয়া শুরু করেন, তাহলে এটার সাথে যে এই যে পাওয়ার অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, এটা ছাড়া আপনার আর কোনো গতি নেই। এটা অবশ্যই লাগায়, এটাতে আপনার গেমস খেলতে হবে। ডিভাইসটির বিল্ড কোয়ালিটি খারাপ না, এর গায়ে অসংখ্য এক্সবক্স আরওজি এই অক্ষরগুলো খোদাই করা আছে। স্টিক গুলোতে আরজিবি আছে, আর উপরে যে চার্জিং পোর্টের পাশে দুইটা ছোট্ট এলইডি ইন্ডিকেটর, এগুলোই মূলত এটা লাইট। এছাড়া আর বাদ বাকি অন্য কোথাও তেমন কোনো লাইটিং ফাইটিং নাই, পুরো স্টেলথ একটা লুক দেয়। এবং এই মিনিমালিস্টিক লাইটিং এর জন্য এই জিনিসটাকে অন্ধকার রুমে দেখতে পুরোই ওয়াও লাগে, এবং এটার একটা বেনিফিটও আছে। আপনারা যদি একদম অন্ধকার রুমে বসে গেমস খেলতে চান, তাহলে এক গাদা আরজিবি আপনার মুখের দিকে ফায়ার করতেছে না, বরং অল্প একটা আরজিবি যার সিংহভাগে আসলে আঙ্গুল দিয়ে ঢেকে থাকে। আর ওজনটা মোটামুটি ভালোই আছে, তবে এক হাতে বেশিক্ষণ ধরে রাখার মতো না। এটা আসলে দুই হাতে নিয়ে কেবলমাত্র আপনারা গেমিং মোডে জিনিসটাকে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। যখন এইভাবে এক হাতে হোল্ড করে শুরু করবেন, দেখবেন যে অবস্থা খারাপ। আপনি ডিভাইসটিকে আপনার হাতের ফোনটির মতোই ডিসপ্লে অটো রোটেট করতে পারবেন। সাধারণত আমরা উইন্ডোজ সিস্টেমটাকে এইভাবে ল্যান্ডস্কেপ মোডে ইউজ করে থাকি, বাট এই ডিভাইসের ক্ষেত্রে এটাকে
পোর্ট্রেট মোডে ব্যবহার করে বরং আমি একটু বেশি বেনিফিট নিতে পারছি। কারণটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম গেমিং আমি যদি অন্য কিছু করতে যাই লাইক ওয়েব ব্রাউজ বা ইউটিউব ভিডিও প্লেব্যাক এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে স্পেসের বেশ খানিকটা ঘাটতি আছে। সো এট দ্যাট মোমেন্ট যখন আপনি এইভাবে উল্টে দিতেছেন ও তখন উপরে নিচে অনেকখানি স্পেস দিতেছে। সমস্যাটা হয় যে ব্রাউজারের উপরে সার্চ বার থাকে, তার নিচে বুকমার্কস ট্যাব থাকে, তারপরে গিয়ে আপনার যে ওয়েবসাইটে ঢুকছেন তারও অনেক কিছু হাবিজাবি থাকে। এটার কারণে আসলে ল্যান্ডস্কেপ মোডে তেমন কিছু একটা দেখাই যায় না। হ্যাঁ, সুবিধা তো পাইছি বাট জিনিসটারে এইভাবে ইউজ করতে খুবই অকওয়ার্ড লাগে। দিস ডিভাইস ইজ ওকে বাট দ্য সফটওয়্যার ইজ নট। না, স্টেবিলিটি ইস্যু বা বাগ ভালো কিছু এই ধরনের কথা বলতে যাচ্ছি না। এটা হচ্ছে উইন্ডোজ বেসড একটা ডিভাইস। সো উইন্ডোজটা আসলে সারা জীবন ধরে একটা ডেস্কটপ কম্পিউটার বা একটা ল্যাপটপ কম্পিউটারের জন্য যেভাবে ইউজ করতে গেলে সুবিধাজনক হবে সেভাবে আসলে অপটিমাইজড। বাট আউট অফ এ নো ওয়্যার আমরা এখন একটা হ্যান্ডহেল্ড ডিভাইসে উইন্ডোজ পাইতেছি। তো উইন্ডোজ তো আসলে এই ধরনের এনভায়রনমেন্টে অভ্যস্ত না। এই কারণে দেখা গেছে যে এই যে টাচ প্যানেলটা, এই টাচ ফাংশনালিটির বেশ কিছু কাজ করতে গিয়ে আমার খুব বিরক্ত লাগতেছিল। লাইক যেখানে আমি হয়তো একটা ট্যাপ করলে কাজ হয়ে যেত সেখানে মাল্টিপল ট্যাপ করা লাগতেছে এবং বেশ কিছু গ্রাফিক্যাল ওভারলে চলে আসে যখন কোনো কিছুতে ট্যাপ করা হয় বা মিস টাচ হয়ে যায়। এই জাতীয় জিনিসগুলো মূলত এই জিনিসটাকে রেগুলার ডে টু ডে ইউসেজে একটু ডিফিকাল্ট করে ফেলছে আর কি। সো এখানে একটাই সলিউশন, সেটা হচ্ছে মাইক্রোসফটকে এই ধরনের ডিভাইসের জন্য তাদের উইন্ডোজকে আরো অপটিমাইজ করতে হবে। এছাড়া কোনো রাস্তা নাই। আর আই এম শিওর মাইক্রোসফট এই ধরনের কাজ করতে যাবে না। তো যাই হোক, দিন শেষে এই জিনিসটার যে মেইন ইউজ কেস সেদিক থেকে এটা আসলে আমি বলবো এখন পর্যন্ত আমি যত ধরনের হ্যান্ডহেল্ড দেখছি সবকিছু নিয়ে তোর ভিডিও বানানো হয় না, তবে টুকটাক এক্সপিরিয়েন্স হয়েছে। তাদের তুলনায় এটা অবশ্যই খারাপ না, বাট এটা ডিপেন্ড করবে আপনি আসলে কি ধরনের গেমার। সব ধরনের গেমারদের জন্য এটা পারফেক্ট না, বাট এইটা যেই ধরনের গেমারদেরকে স্যুট করবে, যারা আসলে একটু পোর্টেবিলিটি খুঁজতেছে, সব ধরনের গেমস খেলে না, লিমিটেড গেমস খেলে, এবং যাদের আসলে একটা হ্যান্ডহেল্ড টাইপের একটা সলিউশন দরকার, এটা শুধুমাত্র সেই ধরনের গেমারদেরকেই একটা ভালো পারপাস সার্ভ করবে। আদারওয়াইজ ইন জেনারেল এই জিনিসটা সবার জন্য না। সো আপনারা যারা রেগুলার বা ক্যাজুয়াল গেমার আছেন তারা এই জিনিসটাকে নিয়ে ঠিক কি ভাবতেছেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে। দ্যাটস অল ফর টুডে, গুড বাই।